আগুন লাগার পরেও যাত্রী বোঝাই লঞ্চটি 1 ঘন্টা চলেছিল। দায়িত্বহীনতায় বেশি মৃত্যুর অভিযোগ যাত্রীদের। আগুনে পুড়ে মৃত 38 জনের অনেককেই শনাক্ত করা যাচ্ছে না। সুগন্ধা পারে শোকের মাতম। প্রবাসীদের রেমিটেন্স পাঠানো সহজতর করা হচ্ছে। মালদ্বীপে প্রধানমন্ত্রী বৈধ পথে বিদেশ যাওয়ার পরামর্শ। ইসি গঠনে সংলাপ করে কোনো লাভ হবে না। নির্বাচনী নিরপেক্ষ সরকার গঠন করতে হবে। গাজীপুরের সমাবেশে মির্জা ফখরুল। আসসালামু আলাইকুম, ফারজানা ইয়াসমিন স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। একে এসটিএমটি বা শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। লঞ্চে আগুন লাগার পরও আগুন নেই, ঘণ্টাব্যাপী চলেছে লঞ্চটি। চালক সহ অন্য স্টাফদের অবহেলা, দায়িত্বহীনতায় ঝালকাঠি ট্র্যাজেডিতে এত মৃত্যু বলে অভিযোগ হতাহতদের স্বজন এবং বেঁচে যাওয়া যাত্রীদের। এ ঘটনায় লঞ্চ চালক ও স্টাফদের কাউকে এখনও আটক করতে পারেনি পুলিশ। এদিকে লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের বেশিরভাগই বরগুনার। নিখোঁজ রয়েছে এই জেলার অনেকেই। তাদের খোঁজে এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে স্বজনরা। বিস্তারিত শওকত করিমের ডেস্ক রিপোর্টে। আগুন নিভেছে, কিন্তু বুকের আগুন তা নেভানোর সাধ্য নেই পৃথিবীর কোনো দমকল বাহিনী। তাই তো থামে না স্বজনদের বুক ফাটা আর্তনাদ, কেউ বা বাকরুদ্ধ। সুগন্ধায় লঞ্চের আগুন কেড়ে নিল কত প্রাণ। এর আগে জীবন বাঁচাতে চিৎকার, শরীরে আগুন নিয়েও অনেকে ঝাঁপ দেন পানিতে। লঞ্চ কর্তৃপক্ষ যারা ছিল, যারা দায়িত্বে ছিল, সঠিকভাবে পালন করতো, তাহলে আজকে এত বড় একটা দুর্ঘটনা হতো না। আজকের দেখা যাচ্ছে তাদের লাইফ জ্যাকেট যদি থাকতো বা আগুন নিয়ন্ত্রণ করার মতো যদি তাদের যন্ত্র থাকতো, তাহলে এত লোক প্রাণহানি হতো না। বেঁচে যেত অনেক প্রাণ, কিন্তু আগুন লাগার পরও ঘাটে না থামিয়ে 1 ঘন্টা ধরে চলে লঞ্চ। নলছিটি যখন ক্রস করে তখন লঞ্চের ইঞ্জিনে আগুন লাগে, কিন্তু লঞ্চটা নলছিটিও স্টপেজ দেয় নাই, ঝালকাঠিও স্টপেজ দেয় নাই। লঞ্চটা প্রায় 1 ঘন্টা অগ্নিদগ্ধ অবস্থায় রান করতে থাকে। কেউ বটবৃক্ষ বাবা মা, কেউ আদরের ভাই বোন, আবার অনেকে হারিয়েছেন পরিবারের সবাইকে। বরগুনায় গ্রামের পর গ্রাম এখন শোকপুরী। সদর উপজেলার নলিগাছিয়া গ্রামে ঢাকা থেকে মেয়ের শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন মিজান সর্দারের স্ত্রী, ভাই বোন সহ পরিবারের 9 সদস্য। দগ্ধ 4 জনের খোঁজ মিলেছে ঠিকই, অন্যরা বেঁচে আছেন কিনা জানা নেই কারো। আমার 4টা বোনের ছেলে, এই ছোট ছোট বাচ্চা 4টির একটিও পাইতেছে, এরা গেছে খোঁজার জন্য। এখন আমাকে তো আর কিছু করার নাই, আমরা আল্লাহরে ডাকতেছি, আর কি করব। আমার বাইরের বাড়ির লোক বেড়াইতে আসার কথা ছিল আমার বাসায়, তাই তো আওয়াজ ধরছে, তারপর অ্যাক্সিডেন্ট করলো। এই তো এখন তো তাদেরকে কেউ খুঁজে পাওয়া যাইতেছে না, পাঁচজনের কোনো খোঁজই নেই। তারা আমার বাড়ির লোকজন সবই চলে গেছে সে জায়গায়, যাই কতক পৌঁছে নেই। এদিকে লঞ্চ থেকে লাফ দিয়ে প্রাণ বাঁচান বরগুনার পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ আল মুজাহিদ ও তার স্ত্রী। পাগল প্রায় সুগন্ধা ট্র্যাজেডিতে স্বজনহারা মানুষ, ব্যথাতুর মনের আকুতি, অন্তত প্রিয়জনের লাশটি যেন খুঁজে পান। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। এ সম্পর্কে আরো জানতে আমরা এখন সরাসরি যাচ্ছি ঝালকাঠিতে। সেখানে আছেন সহকর্মী KM সবুজ। সবুজ, লাশ শনাক্তের প্রক্রিয়া কি এখনো চলছে, আর সেখানকার সবশেষ অবস্থা আমাদের জানান। ফারজানা, আজকের সারাদিনে ঝালকাঠির যে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের যে পরিবেশ সৃষ্টি হয়েছে, এখানে স্বজনদের আহাজারিতে ভারী হয়েছিল পুরো ঝালকাঠি জেলা। তো আপনারা জানেন যে এখানে অগ্নিকাণ্ডে নিহতদের লাশ ইতিমধ্যেই ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে আনা হয়েছে।
এখানে কিছুক্ষণের মধ্যেই লাশ ময়নাতদন্তের কার্যক্রম শুরু হয়ে যাবে। কিন্তু আমাদের এখানে সিভিল সার্জন মহোদয় জানিয়েছেন যে 38টি লাশের ভিতরে শুধুমাত্র 4টি লাশের পরিচয় পাওয়া গেছে। এই 4টি লাশ ইতিমধ্যেই শনাক্ত করার পরে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তো এই সার্বিক পরিস্থিতিতে আজকের আমরা দেখলাম যে ঝালকাঠি জেলা আওয়ামী লীগ ভালো একটি ভূমিকা রেখেছে। তো আমরা যাচ্ছি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনিরের কাছে। উনি জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে কি কি পদক্ষেপ নিয়েছেন তা একটু বলবেন। ধন্যবাদ। মূলত আজকে একটি হৃদয় বিদারক মর্মস্পর্শী দুর্ঘটনা, নৌ দুর্ঘটনা ঘটেছে, যা ভাষায় প্রকাশ করা যায় না, ভাষায় ব্যক্ত করতে পারছি না। আমরা সবাই দুঃখিত, ব্যথিত। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে মাননীয় নৌ প্রতিমন্ত্রী ইতিমধ্যেই ঝালকাঠি সফর করেছেন এবং প্রত্যেকে 1.5 লক্ষ টাকা করে অনুদানের কথা বলেছেন। আমাদের অভিভাবক জননেতা আলহাজ আমির হোসেন আমু এই অঞ্চলের এমপি, তিনি সকাল থেকে এ পর্যন্ত মন্ত্রীকে ফোন দেওয়া সহ ডিসি, এসপি এবং আমাদেরকে বারবার মানুষের পাশে থাকার জন্য বলেছেন এবং আমরা সেই অনুযায়ী এবং আওয়ামী লীগের দায়িত্ববান কর্মী হিসাবে আমরা সে কাজটি করার চেষ্টা করেছি। ধন্যবাদ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনিরকে। তো এখানে এখন যে পরিবেশ হচ্ছে, স্বজনরা কিন্তু এখানেও আসছে। তারা কান্না জড়িত কণ্ঠে তাদের অন্তত পক্ষে যে তাদের স্বজনদের পরিচয় নিশ্চিত করে যেন লাশটি বাড়ি নিয়ে যেতে পারেন সেই অপেক্ষায় রয়েছেন তারা। ফারজানা, ঝালকাঠি থেকে জানাচ্ছিলেন সবশেষ খবর। ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান নামের যাত্রীবাহী লঞ্চে ভয়াবহ আগুনে এখন পর্যন্ত 38 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আগুনে দগ্ধ হয়েছে প্রায় শতাধিক যাত্রী। বৃহস্পতিবার মধ্যরাতে সুগন্ধা নদীর দপদপিয়া এলাকায় নদীর মধ্যেই লঞ্চে আগুন লাগে। ঘটনা তদন্তে নৌ পরিবহন মন্ত্রণালয় এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে 2টি কমিটি গঠন করা হয়েছে। ঝালকাঠি থেকে KM সবুজের পাঠানো রিপোর্ট। এভাবেই আগুনের লেলিহান শিখায় দাউ দাউ করে জ্বলে ওঠে এমভি অভিযান নামে যাত্রীবাহী এই লঞ্চটি। ঢাকা থেকে বরগুনাগামী চলন্ত এই লঞ্চে ঘুমন্ত অবস্থায় ছিলেন কয়েকশো যাত্রী। রাত 3টায় হঠাৎ উত্তাপ অনুভব করে যাত্রীরা। শুরু হয় আর্তনাদ, ছোটাছুটি। কিছু বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে গোটা লঞ্চে। ইঞ্জিন কক্ষ থেকে অন্যান্য তলায়ও আগুন ছড়িয়ে যায়। সদর উপজেলার দিয়াকুল এলাকা নদীর তীরে নোঙর করার পর খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। শুরু হয় উদ্ধার তৎপরতা। আমরা সর্বপ্রথম শব্দ শুনতেছি, চিৎকার শুনতেছি, তারপর আমরা চলে আসছি 8 থেকে 10 জন লোক। তারপর তো দেখতেছি আগুন জ্বলে। অনেক মেয়ে ছেলে আর মুরব্বীরা কিছু লাফাই পড়ছে আর কিন্তু পানির মধ্যে ডুবিয়েও গেছে। ওগুলো ধরিয়া কুলের দিকে উঠাইলাম। দগ্ধ যাত্রীদের উদ্ধার করে প্রথমে নিয়ে যাওয়া হয় ঝালকাঠি সদর হাসপাতালে। সেখান থেকে বেশিরভাগকেই বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। লঞ্চে প্রায় 800-900 বা তারও বেশি যাত্রী হয়তো বা ছিল। সেখান থেকে সবাই মোটামুটি নদীতে ঝাঁপিয়ে বা বিভিন্নভাবেই তারা আত্মরক্ষার চেষ্টা করেছে। লাশ শনাক্ত করে কখন স্বজনদের হাতে হস্তান্তর করা হবে এ নিয়ে উদ্বেগে আছে স্বজনেরা। এখনও লঞ্চে থাকা অনেক যাত্রী বেঁচে আছে কিনা সেই দুশ্চিন্তা নিয়ে অপেক্ষায় আছে হাজারো স্বজন। কথা নাহিয়ান, NTV নিউজ ডেস্ক। এদিকে ঝালকাঠি সুগন্ধা নদীতে বরগুনাগামী এমভি অভিযান 10 নামে যাত্রীবাহী লঞ্চে পুড়ে যাওয়া বেশিরভাগ যাত্রীকেই
শনাক্ত করা যাচ্ছে না। পুলিশ আগুনে পুড়ে যাওয়া অধিকাংশ লাশই বিকৃত হয়ে গেছে বলে জানিয়েছে এবং তাদের শনাক্ত করতে পারছেন না স্বজনরা। নিহতদের মধ্যে শুধু 5 জনের পরিচয় নিশ্চিত করা গেছে, অন্যদের এখনো পরিচয় পাওয়া যায়নি। গত রাতে 4 জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দগ্ধদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। লঞ্চে এমন ভয়াবহ আগুনের ঘটনা স্মরণকালে আর কেউ দেখেনি। প্রত্যক্ষদর্শী আর স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে নদী পাড়ের বাতাস। মধ্যরাতের ঘটনায় লঞ্চে থাকা যাত্রীদের কেউ কেউ প্রাণে বাঁচলেও দুঃসহ স্মৃতি হয়ে পীড়া দিচ্ছে তাদের। শেখ মহিউদ্দিনের রিপোর্ট। আমার যে বাচ্চাটা না, ওটা 6 মাস বয়স, বেশি বয়স না, বুঝছেন? ওই লোকটারে বলছি, উনি কোলে নিয়ে ঘুরছে, বুঝছেন? যদি একটু গাইলে পারেন আমার প্লিজ। নিখোঁজ 6 মাসের সন্তানকে খুঁজে পেতে দিশেহারা মা। ভোরের ঘোর কাটেনি তখনও। খবর আসে আদরের নাতি পুড়ে গেছে। ঢাকা থেকে আর বাড়ি ফেরা হলো না তার। সেই বিলাপে বারবার মূর্ছা যাচ্ছেন এই নারী। ভয়াবহ দুর্ঘটনার খবর পেয়ে শুক্রবার ভোর থেকেই সুগন্ধা নদী পাড়ে শত শত মানুষের ভিড়। স্বজনের খোঁজে অপেক্ষায় আছে কত শত মানুষ। নদী পাড় জুড়ে যেন শোকের মাতম। পানির ওপরেই লাগলো আগুন, কিন্তু এমন আগুন যে পানি থাকলেও তাৎক্ষণিকভাবে নেভানোর উপায় ছিল না। আগুনে পুড়ে মৃত্যুর এই দীর্ঘ মিছিলে একের পর এক যোগ হয়েছে অসংখ্য মানুষের বিয়োগের বেদনা। তাই তো প্রশ্ন, কবে থামবে এমন মৃত্যুর মিছিল? শেখ মহিউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। দগ্ধদের যন্ত্রণায় ভারী হয়ে উঠেছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। স্থান সংকুলান না হওয়ায় 3য় এবং 5ম তলার সার্জারি ওয়ার্ডের বারান্দায় ঠাঁই হয়েছে অন্তত 67 জনের। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। চিকিৎসাধীন দগ্ধ শিশু মার্জিয়ার মৃত্যু হয়েছে। অন্য দগ্ধদের রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। বরিশাল থেকে আক্তার ফারুক শাহিনের পাঠানো রিপোর্ট। ক্যামেরায় ছিলেন গোবিন্দ সাহা। নিখোঁজ মেয়ে আর নাতিকে হাসপাতালের বারান্দায় খুঁজছেন এই হতভাগা বাবা। এখনো জানেন না তারা বেঁচে আছেন না সলিল সমাধি হয়েছে সুগন্ধা নদীতে, নাকি দগ্ধ হয়ে কাতরাচ্ছেন হাসপাতালের বারান্দায়। আগুনে দগ্ধদের যন্ত্রণায় ভারী হয়ে উঠেছে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডের বারান্দা। আগুনটা তো বাইরেই এদিকে দৌড়িয়ে সামনে সব জায়গায় ছিট্টুপিট্টু হয়ে গেছে। এখন যদি আগুনটা সব জায়গায় ছিট্টু হয়ে গেল, ওই দিকের মানুষগুলো আগুন দেখে সব থামে গেছে, এদিকেও আসতে না ওদিকেও যাচ্ছে না, মানুষগুলো সব ওই ঘুরিয়েই সব পোড়া শেষ হয়েছে। একসাথে এত আগুনে পোড়া রোগীদের চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এখানে ভর্তি হওয়া বেশিরভাগেরই হাত পা এবং নাক মুখ দগ্ধ হয়েছে। আমার ওই আত্মীয় ঢাকা দিয়ে আসতে যখন আসতে তার 9 জন আসছে। 9 জন আসার সময় ওই লঞ্চে যখন আগুন লাগছে, আমি দেখা 3 জন পাওয়া গেছে, আর 9 জন 6 জন পাওয়া যায় না, এই পর্যন্ত নিখোঁজ। বড় ভাইয়ের স্ত্রী এবং তার এক মেয়ে এক ছেলে ঢাকা থেকে এই যে লঞ্চ অগ্নিকাণ্ড হয়েছে লঞ্চ আসতেছিল, ছেলেকে পাওয়া গেছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল হসপিটালে, কিন্তু এখন পর্যন্ত কোনো হসপিটালে বা ঘটনাস্থলে কোথাও তার মেয়ে এবং তার স্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখানে শের-ই-বাংলা মেডিকেল কলেজে এ পর্যন্ত 67 জন রোগী এসেছে, তার মধ্যে পুরুষ, মহিলা এবং শিশু রয়েছে। 67 জনের মধ্যে আমাদের 3টা বাচ্চা বেশি অসুস্থ ছিল, ওদেরকে ঢাকা রেফার করা হয়েছে। বাকি সবাই ভালো আছে, তারা আমাদের চিকিৎসার দিন এখানে থাকবে এবং এটা আমাদের কন্ট্রোলেই আছে। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় অধিকাংশ চিকিৎসকই ছিলেন না কর্মস্থলে। এরকম পরিস্থিতিতে চিকিৎসক, নার্স সহ সংশ্লিষ্ট সবার ছুটি বাতিল করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আগুনে মারা যাওয়া সবার লাশ শনাক্ত শেষে স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
এনটিভি নিউজ ডেস্ক। এবার অন্য প্রসঙ্গ, কম খরচে প্রবাসীদের রেমিটেন্স পাঠানো সহজতর করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দালালদের মাধ্যমে নয়, বৈধ পথে বিদেশ যাওয়ার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, জামানত ছাড়া লোন নেয়ার ব্যবস্থা করা হয়েছে প্রবাসী কল্যাণ ব্যাংকে। প্রবাসীদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন মালদ্বীপের সফররত প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন শফিক শাহিন। 6 দিনের রাষ্ট্রীয় সফরের তৃতীয় দিনে মালদ্বীপে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেন প্রবাসী বাংলাদেশিরা। ঘামে শ্রমে দেশে বৈদেশিক মুদ্রা পাঠিয়ে দেশের উন্নয়নের গতিকে ত্বরান্বিত করার কাজে অবদান রাখায় তাদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। প্রবাসীদের কল্যাণে তার সরকারই সবচেয়ে কার্যকর ভূমিকা নিয়েছে বলে জানান শেখ হাসিনা। আমি খুব অবাক হয়ে গেলাম যে আপনাদেরকে ডলার কিনে তারপরে টাকা পাঠাতে হয়। এটা কেন পাঠাতে আমি জানি না। এটা বোধহয় আমি দেশে যে আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে আলাপ করব যে সরাসরি আপনাদের অর্থ আপনারা যদি সরাসরি প্রেরণ করতে পারেন কিনা। তাছাড়া মালদ্বীপের মাননীয় রাষ্ট্রপতির সাথে আমার আলাপ হয়েছে। আমরা আসলে এখানে একটা ভালো মার্কেট আমাদের আছে, তো সেই ক্ষেত্রে তাদের এখানে কি কি প্রয়োজনীয় জিনিস আমরা রপ্তানি করতে পারি সে বিষয়টা আমরা খতিয়ে দেখছি। মালদ্বীপের সাথে আমাদের আলোচনা হয়েছে যে আপনাদের জন্য ট্রেনিং এর ব্যবস্থা, এখানে কি ধরনের কাজে মানে সুযোগ আছে সেটা দেখে যদি ট্রেনিং এর ব্যবস্থা করে দেওয়া যায় তাহলে আরো ভালো কাজের একটা সুযোগ পাওয়া যাবে। সেই ব্যবস্থাটাও আমরা নেব, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। বিদেশ যেতে ইচ্ছুকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর বক্তব্য ছিল সতর্কতামূলক। দালাল চক্রের ফাঁদে নয়, বৈধভাবে বিদেশ যাওয়ার পরামর্শ শেখ হাসিনার। যারা বিদেশে আসতে চায় তারা যেন ওই দালাল ধরে না আসে, তারা যেন বৈধভাবে আসার চেষ্টা করে। এখন ডিজিটাল বাংলাদেশ, সমগ্র বাংলাদেশে ডিজিটাল সেন্টার আমরা করে দিয়েছি, সেখানে রেজিস্ট্রেশন করার সুযোগ আছে এবং এই রেজিস্ট্রেশনের তালিকা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে থাকবে এবং তার মাধ্যমে আসতে পারবে। বাড়ি ঘর বিক্রি করে দালালের হাতে টাকা দেওয়ার কোনো দরকার নেই, বরং প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নেওয়া যাবে এবং এই লোন ক্ষেত্র বিশেষে কোনো জামানত ছাড়াও দেওয়া হয়, কারণ সেই লোনটা আপনারা ধীরে ধীরে সেখানে সেই ব্যাংকে শোধ করে দিতে পারবেন। সেই সহজ ব্যবস্থাটা আমরা করে দিয়েছি। প্রবাসীদের সবাইকে টিকা দেয়ায় মালদ্বীপ সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী। মালদ্বীপের যারা চিকিৎসা বিষয়ে পড়াশোনা করছে তাদের পড়াশোনার যাতে আরো সুযোগ বাংলাদেশে হয়, আমরা সেজন্য সরকারের পক্ষ থেকে তাদের স্কলারশিপও দেব। শফিক শাহিন, এনটিভি নিউজ, ঢাকা। নুরুল হুদার মতো নির্বাচন কমিশন কেউ চায় না মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ইসি গঠনে সংলাপ করে কোনো লাভ হবে না। নির্বাচনের সময় গঠন করতে হবে নিরপেক্ষ সরকার। বুকের পাটা থাকলে সুষ্ঠু নির্বাচন দিতে আওয়ামী লীগকে চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে দাবি করে মির্জা ফখরুল বলেছেন, র্যাব পুলিশ দিয়ে আর ক্ষমতায় টিকে থাকা যাবে না। গাজীপুরে দলের সমাবেশে সব কথা বলেন বিএনপি মহাসচিব। গাজীপুর থেকে ইমরুল হাসানের রিপোর্ট, ছবি তুলেছেন আনিসুর রহমান। বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে 1 মাসেরও বেশি সময় ধরে নানা কর্মসূচি পালন করছে বিএনপি। তারই ধারাবাহিকতায় শুক্রবার গাজীপুরে এই সমাবেশ। দুপুরের মধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমাবেশ স্থল শহীদ বরকত স্টেডিয়াম। উন্নয়নের নামে দেশে দুর্নীতির মহোৎসব চলছে অভিযোগ করে বিএনপির মহাসচিব বলেন, শুধু দেশের সম্পদই নয়, মানুষের ভোটের অধিকারও লুট করেছে বর্তমান সরকার। নির্বাচন ব্যবস্থা শেষ, কেউ এখন নির্বাচনে ভোট দিতে চায় না, ভোট দিতে যায়ই না। কারণ ভোট দিতে গিয়ে কি হবে, দেখুন আগেই ভোট দেওয়া হয়ে গেছে, অত আগের রাত্রে নিয়ে গেছে। আমরা যে বলেছিলাম আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, সেটা কি আছে এখন? এই ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রায় 400-র উপরে চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে গেছে, ওদের কোনো কন্টেস্টেড নাই। কারণ ওই আওয়ামী লীগের সন্ত্রাসীরা তারা ধরে নিয়ে গেছে, উইথড্র করো, অথবা তুমি দাঁড়াতে পারবে না। এইভাবে নির্বাচন ব্যবস্থা শেষ। রাষ্ট্রপতির ডাকা সংলাপ ও জাতীয় নির্বাচনের প্রসঙ্গ উঠে আসে তার বক্তব্যে। রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে দাওয়াত করছেন, আসেন আমরা কথা বলে একটা ভালো নির্বাচন কমিশন গঠন করি। নির্বাচন কমিশন কি করবেন?
নির্বাচন কমিশন তো কাজই করতে পারে না যতক্ষণ আওয়ামী লীগ সরকারে থাকবে। তাই পরিষ্কার করে বলেছি যে আমরা এই নির্বাচন কমিশন গঠন করার আগে অবশ্যই এই সরকারকে পদত্যাগ করতে হবে। যখন আওয়ামী লীগের নেতারা প্রায় বলে বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে না, তাই নির্বাচনে আসতে চায় না, ভয় পায়। আরে ভয়টা আপনারা পান। যদি সাহস থাকে নিরপেক্ষ নির্বাচন দিয়ে দেখুন। একটু পুলিশ র্যাব এগুলোকে বাদ দিয়ে আসেন না, দেখি কি অবস্থা। জনগণ পরিবর্তন চায় এমন দাবি করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনকে জনগণের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান বিএনপির মহাসচিব। নতুন ইসি গঠনে রাষ্ট্রপতির সংলাপে যখন ব্যস্ত অন্য দলগুলো, তখন দলের নেত্রী সুচিকিৎসার দাবিতে মাঠের কর্মসূচিতে বিএনপি। তবে নির্বাচন কমিশন যাই হোক না কেন, নির্বাচনকালে নিরপেক্ষ সরকারই যে তাদের প্রধান দাবি, জেলার সমাবেশ থেকে এমনটা সাফ জানিয়ে দিচ্ছে বিএনপি। ইমরুল হাসান, এনটিভি নিউজ, গাজীপুর। এবছরের জুলাই থেকে আগস্ট এই 2 মাস ছিল বাংলাদেশের জন্য চরম দুঃস্বপ্নের। এই সময়ে করোনার সব খারাপ রেকর্ড ছাড়িয়েছে প্রায় প্রতিদিনই। দিনে 200 কিংবা 250 মৃত্যু যেন কোনো ব্যাপারই ছিল না। 2021-এর মতো নতুন বছরে আবারও দেশে ভয়ঙ্কর কোনো করোনার ঢেউ আসে কিনা তা এখনো নিশ্চিত নয়। বিদায়ী বছরের পরিস্থিতি নিয়ে আশিকুর রহমান চৌধুরীর রিপোর্ট। আশাবাদী হওয়ার মতোই ছিল বছরের শুরুটা। শীতে করোনার প্রকোপ বাড়বে বলে যখন ধারণা দেওয়া হচ্ছিল, তখন ফেব্রুয়ারি পর্যন্ত করোনার প্রকোপ ছিল বেশ কম। দৃশ্যপট পাল্টে যেতে থাকে মার্চের মাঝামাঝি সময়ে এসে শুরু হয় প্রায় প্রতিদিনই করোনার রেকর্ড ভাঙার নির্মমতা। দিনের হিসাবে 16 এপ্রিল প্রথম করোনায় মৃত্যু 100 জন ছাড়িয়ে যায়। সেই হিসাবে মে জুন মাসে করোনা কমেনি, বরং বেড়েছে অনেক বেশি। জুলাই মাসের প্রথম দিন করোনায় 143 জনের মৃত্যু। তারপর থেকে পরিস্থিতি প্রতিদিন খুব দ্রুত খারাপের দিকে যেতে থাকে। দিনের হিসাবে 7 জুলাই করোনায় মৃত্যু 200 ছাড়িয়ে যায় এবং সেটা পরের দিনগুলোতে ছাড়াতেই থাকে। জুলাই মাসে করোনার রেকর্ড শনাক্ত হয়েছিল 3,36,226 জনের। জুলাই থেকে আগস্টের মাঝামাঝি সময়ে 1.5 মাসে যত টেস্ট হতো, সেখানে শতকরা হিসাবে 100 জনের মধ্যে 25 থেকে 30 জনেরই করোনা ধরা পড়তো, এবং সেটি কেবল ঢাকায় নয়, বরং ঢাকার বাইরেও বেশি ধরা পড়ত। 5 এবং 10 আগস্ট করোনায় আক্রান্ত হয়ে দেশে একদিনে সর্বোচ্চ 264 জনের মৃত্যু হয়। করোনা মোকাবেলায় যখন বাংলাদেশকে সফল বলে দাবি করা হচ্ছিল, তখন মহামারী বেড়ে যাওয়ার মাসগুলোতে এসে প্রশ্ন দেখা দেয়, করোনা আক্রান্তদের কেন এত অক্সিজেনের সংকট পড়বে, কেনই বা হাসপাতালগুলোতে আইসিইউ বেড পাওয়া যাবে না। হাসপাতালের বেড বাড়ানো নয়, রোগী কমানোর সময় এসেছে, বেড বাড়ানোর নয়। জুলাই আগস্টের ভয়ঙ্কর অভিজ্ঞতায় মানুষ যখন সেপ্টেম্বর নিয়ে চরম উৎকণ্ঠায়, তখন ঘটল উল্টো ঘটনা। সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে এসে করোনায় প্রতিদিন মৃত্যু নাটকীয়ভাবে কমে 50-এর নিচে চলে আসে। কমতে কমতে তার ডিসেম্বরের কোনো দিন করোনায় কোনো মৃত্যুই ছিল না দেশে। অবিশ্বাস্যভাবে বছরের শেষে করোনায় শনাক্তের হার 1-এর নিচে নেমে আসে, অর্থাৎ 100 জনের টেস্ট করা হলে বড়জোর 1-2 জনের করোনা ধরা পড়ত। অবশ্যই এরকমই এক আশার চিত্র নিয়ে 2020 থেকে চলতি 2021 শুরু হয়েছিল। জানুয়ারি ফেব্রুয়ারিতে অনেকেই ধারণা করেছিল করোনা নাই হয়ে যাচ্ছে, কিন্তু করোনা হচ্ছে সেই অসুখ যা নিয়ে মানুষ সবচেয়ে বেশি ধারণা করেছে, আর সবচেয়ে বেশি ধারণা ভুল প্রমাণিত হয়েছে। বছরের শীত পরবর্তী ডেল্টা নামে করোনার নতুন একটি ভেরিয়েন্ট আসায় যখন বছরের মাঝামাঝি সময় করোনায় প্রতিদিন মৃত্যু 200 ছাড়াতো, ঠিক তখনই দেখা গেল কোনো কিছু তোয়াক্কা না করে যে কোনো উৎসবকে কেন্দ্র করে মানুষের চরম অসচেতনতা। করোনা আবারও ছড়িয়ে পড়ার মতো মানুষের এ ধরনের অসচেতনতা এখনও বিদ্যমান। পাশাপাশি ডেল্টার জায়গায় নতুন করে আরেকটি ভেরিয়েন্ট ওমিক্রন ছড়িয়ে পড়ছে খুব দ্রুত গতিতে। প্রস্তুতি কিছু নিতে শুরু করতে হবে, যেমন অক্সিজেন যেন থাকে, লোকবল যেন থাকে, গাইডলাইন যেন থাকে। তো হয়তো এখন কিছু কিছু সংক্রমণ হলে হতে পারে, কিন্তু সেটা বেশি বাড়ার সম্ভাবনা আসে মার্চ মাস থেকে।
এমন প্রেক্ষাপটে করোনা মোকাবেলায় 2022 সালে বিপুল জনগোষ্ঠীকে করোনার টিকার আওতায় আনা সবচেয়ে বেশি প্রয়োজন। কেননা ডিসেম্বরের মাঝামাঝি সময়ে এসে জানা গেল বাংলাদেশে টার্গেট জনগোষ্ঠীর কেবল 32%কে টিকার আওতায় আনা গেছে। 2022 সালে আমরা প্রথম কোয়ার্টারের মধ্যে আরো 9 কোটি ডোজ আমরা পাবো। পরপর 2 বছরের অভিজ্ঞতা এটা দেখা গেছে যে বাংলাদেশে ব্যাপকভাবে করোনা ছড়িয়ে পড়ার ক্ষেত্রে 3টি বিষয় বিশেষভাবে ভূমিকা পালন করে থাকে। প্রথমত মানুষের অসচেতনতা, দ্বিতীয়ত হঠাৎ করে নতুন কোনো ভেরিয়েন্টের আগমন, তৃতীয়ত শীত শেষে গরমকালের আগমন। এই 3টি বিষয় যেহেতু সামনে রয়ে গেছে, তাই নতুন বছর 2022 সালে করোনা মোকাবেলায় এখন থেকেই সর্বোচ্চ প্রস্তুত হওয়ার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। আশিকুর রহমান চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। কক্সবাজারে নারী পর্যটককে দলগত ধর্ষণের ঘটনায় চিহ্নিত 2 জনকে গ্রেফতারে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে এ ঘটনায় 4 জনের নাম উল্লেখ সহ 7 জনের বিরুদ্ধে মামলা করেছেন ধর্ষণের শিকার ওই নারীর স্বামী। আসামিরা হলো আরিফুল ইসলাম আশিক, বাবু ইসরাফিল, রিয়াজউদ্দিন। এলাকার শীর্ষ সন্ত্রাসী আশিকের বিরুদ্ধে হত্যা সহ 16টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ। হোটেলের ম্যানেজারকে আটকের পর তাকে পুলিশের কাছে সোপর্দ করেছে র্যাব। শিগগিরই ধর্ষকদেরও গ্রেফতার করা হবে বলে জানায় র্যাব। ঢাকা থেকে কক্সবাজারে বেড়াতে গিয়ে দলগত ধর্ষণের শিকার হন গৃহবধূ। ধর্ষণের শিকার ওই নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গাজীপুরে কালিয়াকৈরে একটি ঝুটের গোডাউনের আগুনে পুড়ে গেছে বিপুল পরিমাণ তুলা ও কাঁচামাল। ফায়ার সার্ভিসের 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানায় দুপুর 2টার দিকে কালিয়াকৈর উপজেলার বরাবো এলাকায় একটি ঝুটের গোডাউনে আগুন লাগে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে ডিবিএল, কালিয়াকৈর ও জয়দেবপুর থেকে 3টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে 3 ঘন্টার চেষ্টায় বিকেল 5টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে গোডাউনে থাকা মালামাল পুড়ে যায়। আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হবে কি হবে না সে বিষয়ে খুব শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ আইন সমিতির একটি অনুষ্ঠানে এসে সাংবাদিকদের একথা জানান তিনি। আমি এটা আগেও বলেছি, এটা এখনো বলছি যে আগে যে 2 বার ছিল এটা অত্যন্ত তাড়াতাড়ি আমি আমার সিদ্ধান্ত দিয়েছিলাম। এখন আমার সাথে বিএনপির 15 জন আইনজীবী দেখা করেছিলেন। তারা যে কথাগুলি আমাকে বলেছেন তার কোনো আইনি ভিত আছে কিনা সেটা আমি পুঙ্খানুপুঙ্খানুরূপে খুঁটিয়ে দেখেছি। কিন্তু আমি যেই সিদ্ধান্ত এবং আমার যে আইনের উপরে ভিত্তি করে যেই ব্যাখ্যা সেটাই সঠিক, আমি সেই সিদ্ধান্তেই পরিণত হয়েছি। আপনারা খুব শিগগিরই আমার সিদ্ধান্ত পাবেন। অর্থনীতির সংবাদ। বাজারে আবারও বাড়ছে চালের দাম। সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের চালের দাম কেজিতে 2 থেকে 3 টাকা বেড়েছে। চালের এই দাম বৃদ্ধির জন্য মিল মালিকদের দুষছেন খুচরা বিক্রেতারা। এছাড়া মসুর ডালের দামও কেজিতে 10 থেকে 15 টাকা পর্যন্ত বাড়তি। অন্যদিকে চড়া দামে বিক্রি হচ্ছে ব্রয়লার সহ সব ধরনের মুরগি। হাসানুল শাওনের রিপোর্ট। আগে থেকেই প্রায় সব ধরনের চালের দাম বাড়তি ছিল, তবে একটা নির্দিষ্ট দামে বেশ কিছুদিন স্থিতিশীল থাকার পর 2 সপ্তাহ ধরে চালের দাম আবারও বাড়ছে। গত সপ্তাহে মিনিকেটের কেজি বিক্রি হয়েছে 60 টাকায়, যা বেড়ে এখন 62 থেকে 64 টাকায় বিক্রি হচ্ছে। আর 48 টাকার 28 চালের কেজি এখন 52 টাকা। চালের বাজারে এসে তাই হতাশ সাধারণ ভোক্তারা। আমাদের কষ্ট হয়, তারপরে আমাদের বাধ্য হয়, আমরা তো মানে এখন বিক্রেতাদের কাছে হয়ে গেছি। স্বল্প আয়ের মানুষের ক্রয় সীমার বাইরে চলে যাচ্ছে। বিক্রেতারা বলছেন মিল মালিকরাই ধানের দাম বৃদ্ধির অজুহাতে চালের দাম বৃদ্ধি করছে, যার প্রভাব পড়ছে খুচরা বাজারে। মিল মালিকরা বলতেছে ধানের দাম বেশি, প্রতি কেজি চাউলে 4 থেকে 5 টাকা 6 টাকা বাড়ছে। নতুন করে দাম বৃদ্ধির তালিকায় যোগ হয়েছে মসুর ডাল। সপ্তাহের ব্যবধানে সব ধরনের মসুর ডালের দাম বেড়েছে কেজিতে 10 থেকে 15 টাকা। তবে নতুন করে দাম না বাড়লেও বাজারে পেঁয়াজ, রসুন, আদা এবং তেলের দামও চড়া।
তেল ছাড়াই এখন মনে হয় তরকারি খেতে ইচ্ছা করে, তেলের দাম শুই না। তারপরে প্রাইসটা কমে যাবে আমাদের বিশ্বাস। রসুনের বাজারটা একটু বেশি, প্রতি কেজি ডালে প্রায় 13 হয়তো 14 টাকা বাড়ছে। অন্যদিকে আবারও চড়েছে ব্রয়লার মুরগির দাম। কেজি বিক্রি হচ্ছে 175 থেকে 180 টাকায়। এছাড়া সোনালী মুরগির কেজিও 300 টাকা। নভেম্বর ডিসেম্বর আপনার বিভিন্ন অনুষ্ঠান, বিয়ে শাদী, পিকনিক, মুরগিতে একটু বেশি প্রেশারটা পড়ে। সাধারণ মানুষের অন্যতম স্বস্তির জায়গা এখন সবজির বাজার। শীতের সবজির সরবরাহ বাড়ায় প্রায় সব ধরনের সবজির দামই কমতির দিকে। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। আন্তর্জাতিক সংবাদ। বিদ্রোহীদের সঙ্গে জান্তা সরকারের সংঘর্ষে আবার উত্তপ্ত মিয়ানমার। কারেন গেরিলারা জান্তা বিরোধীদের আশ্রয় দেওয়ায় সেখানে বিমান হামলাও চালাচ্ছে সুচি সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করা সামরিক বাহিনী। সংঘাত থেকে প্রাণ বাঁচাতে দলে দলে মিয়ানমার ছাড়ছে বাসিন্দারা। আরও জানাচ্ছেন শেখ খলিল সোহেল। ক্যামেরা নিয়ে কাছে যাওয়ার উপায় নেই, নিরাপদ দূরত্বে থেকেই ধারণ করা হচ্ছে বিমান হামলার পরবর্তী চিত্র। এসব এক দেশের সঙ্গে আরেক দেশের যুদ্ধের চিত্র নয়, মিয়ানমারের কারেন গেরিলাদের বিরুদ্ধে চালানো দেশটির জান্তা সরকারের অভিযান। স্বায়ত্তশাসনের জন্য দীর্ঘদিন ধরে লড়াই করে আসছে সংখ্যালঘু কারেন গেরিলারা। সামরিক বাহিনীর নির্যাতন নিপীড়ন থেকে প্রাণ বাঁচাতে রোহিঙ্গারা যেভাবে বাংলাদেশে আশ্রয় নিয়েছিল, একইভাবে মিয়ানমারের নাগরিকরা প্রাণের মায়া দলে দলে ছুটে চলছে থাইল্যান্ডের দিকে। থাইল্যান্ডের কাঁটাতারের বেষ্টনীও থামাতে পারছে না মিয়ানমারের নাগরিকদের ঢল। গেল কয়েকদিন ধরেই নিজ দেশের সামরিক বাহিনীর নির্যাতন নিপীড়ন থেকে বাঁচতে থাইল্যান্ড সীমান্তে ছুটে চলেছে কারেন বাসিন্দারা। ফেব্রুয়ারিতে গণতান্ত্রিক সুচি সরকারকে হটিয়ে ক্ষমতায় আসে জান্তা সরকার। তারপর গণতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে মিয়ানমার জুড়ে ছড়িয়ে পড়া রক্তক্ষয়ী বিক্ষোভ নৃশংসভাবে দমন করে জান্তারা। ব্যাপক প্রাণহানির পর বিক্ষোভ কিছুটা স্থিমিত হলেও সামরিক বাহিনীর বিরুদ্ধে এখন অস্ত্রের মাধ্যমে লড়াই করতে জঙ্গলে প্রশিক্ষণ নিচ্ছে গণতন্ত্রকামী তরুণরা। আর জান্তা বিরোধীদের কারেন গেরিলারাও আশ্রয় এবং প্রশিক্ষণ দেওয়ায় সেখানে ব্যাপক অভিযান পরিচালনা করছে চীনের সমর্থন নিয়ে ক্ষমতা দখল করা মিয়ানমারের নিরাপত্তা বাহিনী। তারপর থেকেই কারেন শহরে বন্দুকযুদ্ধ, বোমাবর্ষণ, এমনকি ফাইটার জেট নিয়ে অভিযান চালাচ্ছে বার্মা সেনারা। সম্প্রতি বিবিসির প্রতিবেদনেও মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে স্থানীয়দের ওপর নিপীড়ন এবং হত্যাযজ্ঞ চালানোর চিত্র উঠে এসেছে। এ সংঘাতময় পরিস্থিতিতেই প্রাণ রক্ষায় থাইল্যান্ডে আশ্রয় নিচ্ছে কারেন বাসিন্দারা। শেখ খলিল সোহেল, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। খেলার খবর। নেপালকে 154 রানের বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপ মিশন শুরু করল বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নেয়া বাংলাদেশ 4 উইকেটে 297 রান করেছিল। দুই ওপেনার বেশি রান করতে না পারলেও তিনে নামা প্রান্তিক নওরোজান নাবিব 112 বলে 127 রানের অসাধারণ ইনিংস খেলেন। 11টি চার ও একটি ছক্কা মেরেছেন এই যুবা। নাবিল চতুর্থ উইকেটে ফাহিমকে নিয়ে 179 রানের জুটি করেন। ফাহিম করেছেন 58 রান। এরপর বল হাতে বাংলাদেশের যুবারা 81 রানের মধ্যে নেপালের 6 উইকেট ফেলে দিয়ে ম্যাচের লাগাম নিজেদের কাছে নিয়ে আসে। শেষ পর্যন্ত তাদের 141 রানে অল আউট করেছে বাংলাদেশ। খবর শেষ করছি, যাবার আগে AKSTMT বা শিরোনামগুলো আরেকবার। আগুন লাগার পরেও যাত্রী বোঝাই লঞ্চটি 1 ঘন্টা চলেছিল, দায়িত্বহীনতায় বেশি মৃত্যুর অভিযোগ যাত্রীদের। আগুনে পুড়ে মৃত 38 জনের অনেককেই শনাক্ত করা যাচ্ছে না, সুগন্ধা পারে শোকের মাতম। প্রবাসীদের রেমিটেন্স পাঠানো সহজতর করা হচ্ছে মালদ্বীপে প্রধানমন্ত্রী, বৈধ পথে বিদেশ যাওয়ার পরামর্শ। এবং ইসি গঠনে সংলাপ করে কোনো লাভ হবে না, নির্বাচনী নিরপেক্ষ সরকার গঠন করতে হবে গাজীপুরের সমাবেশে মির্জা ফখরুল। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ।
রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।